সেদিন প্রায় ১ বছর পর আমার প্রাক্তন স্বামী আতিকের সাথে দেখা হয়েছিল। সঙ্গে তার বর্তমান স্ত্রীও ছিল। তার স্ত্রী পেশেন্ট আর আমি ডাক্তার। দীর্ঘ ৪ বছর রিলেশনের পর বিয়ে করে ২ বছরও সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারিনি। ১ বছর আগে একবারও পিছনে না তাকিয়ে আতিক এত বছরের সম্পর্কটা কয়েক মুহূর্তে ভেঙে দিয়ে নিষ্ঠুরের মতন চলে গিয়েছিল। আর মাত্র ৪ ঘন্টা পর আমার ফ্লাইট ছিল। জীবনের সব কিছু হারিয়ে যখন নিঃস্ব হয়ে গিয়েছিলাম, ঠিক তখনই জীবনে এত বড় একটা সুযোগ এসেছিল। হাসপাতালে সবার থেকে বিদায় নিতে এসেছিলাম। হঠাৎ পুরুষ কণ্ঠে কারোর কান্নার আওয়াজ ভেসে এলো কানে। কারোর কিছু হয়েছে কিনা তা দেখার জন্য এগিয়ে যেতেই দেখলাম এক লোক নার্সদের সামনে হাত জোড় করে খুব কান্নাকাটি করছে আর বলছে, দয়া করে আমার স্ত্রীকে সুস্থ করে দিন। আর সেই লোকটি আর অন্য কেউ নয়, আমারই প্রাক্তন স্বামী আতিক। বুকের ভিতরটা আমার মুচড়ে উঠল। দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম। চেম্বারে গিয়ে মুখে মাস্ক আর গায়ে অ্যাফ্রন জড়িয়ে নিয়ে ফিরে এলাম। কাঁপা কাঁপা কণ্ঠে আতিককে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার ওয়াইফের? আতিক কান্না জড়িত কণ্ঠে বলল, আমার ওয়াইফ ৪ মাসের প্রেগনেন্ট। হঠাৎ ওর খুব পেন হচ্ছিল। হাসপাতালে নিয়ে আসতে আসতে মীরা সেন্সলেস হয়ে গেছে। আতিকের স্ত্রীর প্রেগনেন্সির কথা শুনে আমার বুকের ভিতরটা আবারও মুচড়ে উঠল। আমাকে চুপ থাকতে দেখে আতিক আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ ডক্টর, আমার ওয়াইফের ট্রিটমেন্ট শুরু করুন। আরও অনেক কিছুই সে বলছিল হয়তো, তবে আমার সেদিকে কোনো মনোযোগ ছিল না। আমি চলে গিয়েছিলাম ১ বছর আগে, যেদিন আতিক হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসে মুখের সামনে ডিভোর্স পেপার এগিয়ে দিয়েছিল আর বলেছিল, আমাদের ডিভোর্সটা করতেই হবে, না হলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমি কেবল থ হয়ে আতিকের মুখের দিকে তাকিয়েছিলাম। বিস্মিত চোখে আতিককে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে তোমার আতিক? এসব তুমি কি বলছো? প্লিজ কোনো প্রশ্ন করো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। প্লিজ ডিভোর্স পেপারে সাইনটা করে দাও। সেদিন আমি প্রথম আতিকের চোখে জল দেখেছিলাম। ওর চোখের জল এক একটা ফোঁটা আমার এক একবার করে বুকের ভিতরটায় আঘাত করে যাচ্ছিল। তাই সাইন করে দিয়েছিলাম ডিভোর্স পেপারে, কোনো প্রশ্ন না করেই। ভালোবাসার মানুষের জন্য একবার না হয় ত্যাগ স্বীকার করলাম। সেদিন কেবল আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, এটা বলেই আতিক চিরদিনের জন্য আমার থেকে দূরে চলে গিয়েছিল। আর আমি নিঃস্ব অসহায়ের মতন অশ্রুসিক্ত চোখে ওর চলে যাওয়ার পথের দিকে চেয়েছিলাম। চোখে প্রায় জল চলে আসছিল। চোখের পানিকে চোখে বন্দি করে বহু কষ্টে নিজেকে সামলে নিলাম। এগিয়ে গিয়ে মীরাকে চেক আপ করলাম। অবস্থা খুব একটা ভালো না, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এদিকে এক মুহূর্তে ডক্টর রাবেয়া ছাড়া ভালো কোনো ডক্টর ডিউটিতে নেই, আর তাকে সাহায্যের জন্য অবশ্যই একজন ডক্টর লাগবে। আতিক এখনও কেঁদেই যাচ্ছে আর মীরার মাথায় হাত বোলাচ্ছে। ১ বছর আগেও আমিও ওর চোখের জল সহ্য করতে পারিনি, আর আজও পারলাম না। ক্যান্সেল করে দিলাম কানাডা যাওয়া, হাতছাড়া করে দিলাম জীবনের সাফল্যের সবচেয়ে বড় সুযোগটাকেও। ভালোবাসার মানুষের জন্য আর একবার না হয় ত্যাগ স্বীকার করলাম। ওটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। পিছনে ফিরতেই দেখলাম ডক্টর রাবেয়া আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছেন। ডক্টর রাবেয়া আমাকে জিজ্ঞেস করলেন, তোমার না ফ্লাইট আছে, ওটির জন্য রেডি হচ্ছ যে, যাবে না তুমি? না রাবেয়া আপা, কি বলছো তুমি? এমন সুযোগ তুমি আর পাবে? পাগল হয়েছো নাকি? আমি মুচকি হেসে উত্তর দিলাম, অপারেশনটা আপনি একা করতে পারবেন না তা আমি জানি, আর পেশেন্টের জীবনের থেকে কি ডাক্তারের কেরিয়ার বড় রাবেয়া আপা? রাবেয়া আপা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম যে তিনি কিছু আন্দাজ করেছেন। রাবেয়া আপা আমাকে কোনো প্রশ্ন করার আগেই আমি সেখান থেকে এক প্রকার পালিয়ে এলাম। অপারেশন শেষ। মীরার বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চাটি আরও কিছুদিন আগেই পেটের মধ্যে মারা গিয়েছিল। মেয়েটা খুব পাগলামি করছে। বাচ্চাকে হারানোর কষ্ট বেশ বড়।
একটা ধাক্কা হয়ে দাঁড়িয়েছে ওর জন্য। 2 দিন পর মীরা ঘুমাচ্ছে। আতিক মীরার হাতটা ধরে বসে আছে। আমি দূর থেকে ওকে দেখছি। আচ্ছা আতিক, তোমার কি আমার কথা একটুও মনে নেই? যার চোখের গহীনে বারবার তলিয়ে যেতে বলতে তার চোখ দেখেই তুমি আর চিনতে পারলে না? যার কণ্ঠস্বর না শুনে থাকতে পারতে না, তোমার নিঃশ্বাস থেমে যায় বলতে তার কণ্ঠ এতবার শুনেও তুমি চিনতে পারলে না? যাকে ছাড়া তুমি বাঁচবে না বলতে তাকে ছাড়া তুমি দিব্যি অন্য মেয়ের সাথে সুখে সংসার করছো। এখন আমি তোমার কাছে কেবলই এক বেগানা নারী। হায় রে, আমার নিষ্ঠুর ভবিতব্য। তবে কেমন ভালোবাসতে তুমি আমায়? না না, হয়তো আমারই অপারগতা, হয়তো আমার ভালোবাসাই খাচ্ছিল, হয়তো মীরার ভালোবাসা তোমায় আমার ভালোবাসা ভুলিয়ে দিয়েছে। নিজের অজান্তেই গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। হঠাৎ একজন নার্স এসে বলল, ম্যাডাম, আপনাকে রাবেয়া ম্যাডাম ডেকে পাঠিয়েছেন। তাড়াতাড়ি চোখ মুছে বললাম, গিয়ে বলো আসছি। আচ্ছা। আমি চোখ ভালো করে মুছে নিয়ে রাবেয়া আপার রুমে চলে গেলাম। রাবেয়া আপার রুমে যেতেই তিনি আমার হাতে একটা খাম তুলে দিলেন। পরের দিন মীরার পাগলামি আরও বেড়ে গেছে। কিছুতেই খাওয়ানো যাচ্ছে না ওকে। এমতো বস্তায় একটা শিশু বাচ্চা ওর কোলে তুলে দেওয়াটা খুবই জরুরি। রাবেয়া আপার পরামর্শ অনুযায়ী আতিক এতিমখানায় ছুটেছে একটা বাচ্চার আশায়। কিন্তু আমি জানি আতিককে খালি হাতেই ফিরতে হবে। এই শহরে এত ছোট বাচ্চা পাওয়া অসম্ভব ছাড়া আর কিছুই না। আমি মীরার কেবিনে গেলাম। একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে দরজা খুলতেই কিছু একটা সজোরে আমার কপালে আঘাত করলো। আমি কপালে হাত চেপে তাকিয়ে দেখলাম একটা চামচ। মীরা জিনিসপত্র সব ছুঁড়ছে আর চিৎকার করছে। নার্স দুজনের প্রায় নাজেহাল অবস্থা ওকে সামলাতে গিয়ে। আমি এগিয়ে গিয়ে বলতে লাগলাম, মীরা শান্ত হও। না, আমি থামবো না। আগে আমার বেবিকে আমার কাছে এনে দাও। তোমরা সবাই আমার বেবিকে লুকিয়ে রেখেছো। ফিরিয়ে দাও আমার বেবিকে, ফিরিয়ে দাও বলছি। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে আমার কোলে থাকা 3 মাসের মেয়ে শিশুটিকে মীরার কোলে তুলে দিয়ে বললাম, এই তো তোমার বেবি, তোমার মেয়ে। মীরা বিস্ময় নিয়ে আমাকে প্রশ্ন করলো, আমার মেয়ে? কথাটা বলে মীরা বাচ্চাটির দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। আর সেই চাহনিতে বিস্ময়ের সাথে আমি স্পষ্ট ঢিকরে পড়া মাতৃস্নেহ দেখতে পেলাম। পরম স্নেহে বাচ্চাটিকে সে বুকে জড়িয়ে নিল। কয়েক ঘন্টা পর আমি মীরার রুমেই ছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে পিছন দিকে তাকিয়ে দেখলাম আতিক এসেছে। আতিক ফিরে এসেছে খালি হাতে। এসেই মীরার হাতে ছোট্ট শিশুটিকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আমায় দেখে রীতিমতো অবাক হয়। আতিকের পাশ দিয়ে হেঁটে আমি বেরিয়ে এলাম। সাথে সাথে আতিকও আমার পিছু পিছু বেরিয়ে এলো। সেই পরিচিত কণ্ঠ দিয়ে ডাক দিল আমায়, অলিভিয়া, কেমন আছো? আমি উত্তর দিলাম না। তারপর সে আমার সামনে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কেন কাঁদছো? কোনো উত্তর দিল না। তারপর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও অলিভিয়া, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি তার কথা শুনে বললাম, কি অন্যায়? তারপর আতিক বলতে লাগলো, সেদিন তোমাকে ডিভোর্স দেওয়ার কারণটা আমি তোমায় বলতে পারিনি, কিন্তু আজ তুমি আমার যা উপকার করলে তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আর তাই আজ তোমাকে সবটুকু সত্যি কথা বলে দিতে চাই। আমি আতিকের কথা শুনে রীতিমতো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি সত্যি কথা? আতিক বলল, সেদিন তোমাকে ডিভোর্স দেওয়ার কারণটা ছিল আমার বাবা। আমার বাবার অনেক ঋণ দেনা তৈরি হয়ে গেছিল, তাই বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। কোনোভাবে আমাদের ঋণ দেনা শোধ করতে পারছিলাম না। তাই সেই সময়ে মীরার বাবা আমার বাবাকে বলেন, আপনার ছেলে যদি আমার মেয়ে মীরাকে বিয়ে করে, তার পরিবর্তে আমি আপনাদের সব ঋণ দেনা শোধ করে দিতে রাজি। আসলে মীরা ছিল জন্মগত মানসিক রোগী। তার বিয়ে হওয়া এক প্রকার অসম্ভব ছিল, কিন্তু টাকার পরিবর্তে মীরার সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার কিছু করার ছিল না। আমার বাবার মুখের দিকে তাকিয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে, আর তোমাকে ডিভোর্স দিতে হয়েছে। তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি। তুমি আমার ভালোবাসা ছিলে, কিন্তু মীরা আমার বোঝাপড়া ছিল। বাবাকে বাঁচাতে এক প্রকার মীরাকে আমায় বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে, কিন্তু সব সময় এই বলে মনকে সান্ত্বনা দিয়েছি,
যে মীরাকে যখন আমি বিয়ে করেছি ও তো একটা মানসিক রোগী, কিন্তু আমি ওকে তো কোনো কষ্ট দিতে পারি না, কারণ সে একজন মানুষ। তুমি হয়তো আমাকে স্বার্থপর বলবে, আমি আমার বাবাকে বাঁচাতে গিয়ে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমিও ভালো ছিলাম না। আমাকে ক্ষমা করে দিও। এই সত্যিটা আজ তোমাকে জানিয়ে দিলাম, যেটা এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। এসব কথা শুনে আমি আতিককে বললাম, তুমিও মীরা দুজনেই ভালো থেকো। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমাকে ভুলে যেও। আমি আমার মতন করে এবং তুমি তোমার মতন করে সুখে থেকো। আতিকের কথা শুনে নিজের মনকে সান্ত্বনা দিলাম। যা হওয়ার হয়ে গেছে। এটাই হয়তো আমার ভাগ্যে ছিল। আমি আমার কেবিনে গিয়ে বসলাম। তারপরে ফিরে গেলাম আবার আমার অতীতে, যেখানে আগমন হয়েছিল এক নতুন মানুষের। আতিকের সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কিছুদিন পর। আচ্ছা, আপনি কি সব সময় এরকম মুখ কালো করে বসে থাকেন? হঠাৎ এরকম প্রশ্ন শুনে চমকে উঠলাম। কে লোকটা? আতিকের সাথে আমার ডিভোর্স হয়েছে তখন 2 মাস হতে চলল। এখনো ধাক্কাটা সামলে উঠতে পারিনি। তাই তো মাঝে মাঝে নদীর পাড়ে এসে একা বসে থাকি। জায়গাটা খুব ভালো লাগে, একদম নিরিবিলি, মন ভালো করে দেয়। লোকটা আরও কাছে এগিয়ে এসে বলল, আমি ফারহান। মাঝে মাঝে এখানে এসে নদীর খেলা দেখি। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছি উদাস মনে তাকিয়ে থাকেন। লোকটার কথা শুনে খুব বিরক্ত লাগছে। কিছু না বলে বাড়ির দিকে হাঁটা দিলাম। পিছন থেকে বলেই যাচ্ছে, না বলে চলে যাচ্ছেন যে? আপনার পরিচয় কিন্তু আমি জানি। আপনি আমাদের শিক্ষক জাকির স্যারের মেয়ে অলিভিয়া। বাসায় এসে লোকটার কথা ভাবতে লাগলাম, হয়তো বাবার ছাত্র, কিন্তু আমাকে চেনে কিভাবে? আমাদের বাসায় এসেছে কোনোদিন? কই, আমি তো দেখিনি মনে হয়। পরদিন আবার গেলাম নদীর পাড়ে, কিন্তু না, লোকটা আসেনি। যাক, ভালোই হলো, আপদ গেছে। এভাবে 1 মাস কেটে গেল। লোকটার কথা আমি ভুলেই গেলাম। একদিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। রাত তখন 2টো। মা খুব কান্নাকাটি করছে। কি করব বুঝে উঠতে পারছি না। এত রাতে কোথায় নিয়ে যাব? আমি গায়ে চাদর জড়িয়ে ভালো করে মাথায় পেঁচিয়ে রাস্তায় এলাম অটোরিকশার জন্য, কিন্তু না, রাস্তা ফাঁকা, কোনো অটো নেই। ওদিকে বাবা ছটপট করছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এমন সময় ফারহান আমার সামনে এসে দাঁড়ালো। ওকে দেখে ভূত দেখার মতন চমকে গেলাম। কিছু জিজ্ঞেস করার আগেই বলল, আপনাদের পাশের বাসায় আমি ভাড়া নিয়েছি। চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। এই বলেই বাবাকে নিয়ে হাসপাতালে ছুটল। সেই থেকেই আমাদের বিপদ আপদে পাশে থেকেছে। একদিন বাবা আমাকে ডেকে বলল, মা অলিভিয়া, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো বাবা? ফারহান অনেক ভালো ছেলে, তোকে বিয়ে করতে চাই, তুই না করিস না। কি বলছো বাবা তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না রে মা, আমার বয়স হয়েছে। তোর দায়িত্ব কারোর হাতে দিয়ে মরতে চাই। আমার কথা মেনে নে। তোর মায়ের আর আমার একই ইচ্ছা। ঠিক আছে, আমাকে কিছুদিন ভাবতে দাও। অলিভিয়া, কি করছো এখানে? হঠাৎ করে ফারহানের কথায় চমকে উঠলাম। অতীত ছেড়ে বাস্তবে ফিরে এলাম, কিন্তু আতিক এখনো সেইভাবেই বসে আছে। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, তুমি কি সত্যিই সুখে আছো অলিভিয়া? আমি জানতাম এমনই কিছু হবে, তাই আগে থেকেই তৈরি ছিলাম। উত্তর দিলাম, আপনার থেকে অনেক বেশি সুখে। ও, ভালো। ফারহান তাহলে তোমার স্বামী? কোনো সন্দেহ আছে? আমি আমার নিজের সুখ ত্যাগ করে আপনাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম, আর আপনি আমাকে ত্যাগ করে সুখী হতে চেয়েছিলেন। তোমাকে ছাড়া আমি একটুও ভালো ছিলাম না। এখন আর এসব বলে লাভ নেই, ওটা ছিল অতীত। আমি এখন আমার বর্তমান নিয়ে সুখে আছি। এই বলেই ফিরে এলাম। একবার যদি পিছনে ফিরে চাইতাম, হয়তো দেখতে পেতাম সেই অশ্রু, যেটা 5 বছর আগে আমার চোখ থেকে গড়িয়েছিল। পিছনে কারো সস্পর্শ পেয়ে চমকে উঠলাম। দেখি ফারহান দাঁড়িয়ে আছে। ওর বুকে মাথা রেখে কেঁদে উঠলাম। ফারহান আমাকে বলল, একটুও কাঁদবে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার অতীত কখনো তোমার জীবনে ফিরে আসবে না। ফারহান, চলো এখান থেকে, আমরা চলে যাই। কারোর ছায়া আমার জীবনে আর দেখতে চায় না। ফারহান আমার চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আমাদের খুব শীঘ্রই আমেরিকা যেতে হবে। ওখানে আমার একটা ভালো জব ঠিক হয়েছে।
সত্যি? আমাকে আগে বলনি কেন? সারপ্রাইজ কি কেউ আগে বলে? ভীষণ খিদে পেয়েছে, চলো খেয়ে নি। ফারহানের কথা শুনে আমি ভীষণ খুশি। আতিকের দৃষ্টির সীমানা ছেড়ে চলে যেতে চাই বহু দূরে, আতিকের সমস্ত অতীত ত্যাগ করে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।